হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতেই বলেছিলাম আমাদের পরের গন্তব্য হচ্ছে রামগড় ফোর্ট। কথা বলতে বলতে চলে এসেছি রামগড় ফোর্টেই। সেখানে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। রামগড় ফোর্টের এই জায়গাটায় ভিডিওগ্রাফি অ্যালাউ। এরপরে ভেতরের যে অংশটা আছে অ্যাকচুয়ালি সেখানে না কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। রামগড় ফোর্টের ভেতরের অংশে প্রচুর জিনিসপত্র সংগ্রহ করে রাখা হয়েছে, মানে তৎকালীন রাজা রাজরাদের বিভিন্ন জিনিসপত্র, গাড়ি থেকে শুরু করে তারপরে পোশাক আশাক বইপত্র। তবে কি বলুন তো, এই ফোর্টে না সবথেকে বেশি যে জিনিসটা সংগ্রহ করে রাখা হয়েছে তা হলো অস্ত্রশস্ত্র। অস্ত্রশস্ত্রের এত রকমের ভ্যারাইটি, না দেখলে বিশ্বাস হবে না। এই ফোর্টটা খুব বেশি বড় নয়, মানে রাজস্থানে যে সমস্ত দুর্গ আছে তার তুলনায় এই রামগড় দুর্গটা কিন্তু বেশ ছোটই। তবে সেখানে জিনিসপত্রের সংগ্রহ কিন্তু বেশ মারাত্মক রকমের বেশি। এই দুর্গটা এখন সংরক্ষণের কাজ চলছে, বিভিন্ন জায়গায় রিপেয়ারিং হচ্ছে, ফলে নানা জায়গায় যাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। আর এই দুর্গটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগে। আমরা ওপর কিছুটা অংশ দেখেছি ঠিকই, ভেতর থেকে গিয়ে ওই যে গঙ্গার ধার থেকে ফোর্টটাকে দেখা সেটা আমাদের হয়ে ওঠেনি, কারণ সময় কম ছিল। ফলে আমরা ওই অংশটা ঘুরে দেখতে 2-3 ঘন্টার মধ্যে দেখে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যে। আমাদের পরের গন্তব্য ছিল সারনাথ। এটাই আমাদের আজকের শেষ গন্তব্য। সারনাথে আমরা একটু বেশিক্ষণ সময় কাটাবো বলে গেছি, কিন্তু ভাগ্যের পরিহাস এমনই যে সারনাথে গিয়ে যে সারনাথ স্তূপ বা ওই যে ভগ্নবশেষগুলো দেখব তা আমাদের কপালে জোটেনি। কারণ সারনাথে পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আর গাড়ি থেকে নেবেই যদি আমরা ওই সারনাথের স্তূপের কাছে চলে যেতাম তাহলে হয়তো আমরা তাও ঘুরে দেখতে পারতাম, কিন্তু গাড়ি থেকে নেবেই একজন গাইড আমাদের জোটে। তিনি আমাদেরকে এই থাইল্যান্ড সরকারের তৈরি করা মন্দিরে নিয়ে যায়। সেই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। মন্দিরটায় গেলে আপনার মনের মধ্যে অদ্ভুত এক শান্তি বিরাজ করবে। এত লোকজনের মধ্যেও কোনো হইচই নেই, কোনো ভিড়ভাট্টা নেই, কিচ্ছু নেই। এটাই আপনার মনকে একটা অন্য রকম শক্তি দেবে। এই মন্দিরের ওয়াল পেন্টিংটা যেমন সুন্দর, তেমন এর বাইরের যে স্ট্যাচুগুলো আছে সেটাও কিন্তু খুব সুন্দর। এর বাইরেই রয়েছে ওই যে গৌতম বুদ্ধ তার 5 শিষ্যকে প্রথম যে ধর্মজ্ঞান দিচ্ছেন সেই স্ট্যাচুটা, সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। মন্দিরটা বিরাট একটা এলাকা নিয়ে অবস্থিত। এই মন্দিরটা পুরোটা ঘুরে দেখতেও কিন্তু আপনার অনেকটা সময় লাগবে। এই মন্দিরে একটা বিশাল আকার ঘণ্টা রাখা আছে। সেই ঘণ্টাটার সামনে গিয়ে দেখছি অনেকে ছবি তুলছেন। ওই ঘণ্টাটা নাকি বিশেষ বিশেষ তিথিতে বাজানো হয়। তো যাই হোক, আমরাও এখানে একটু ছবি টবি তুলে নিলাম, যেন মনে হচ্ছে এক টুকরো তিব্বত এখানে উঠে এসেছে। সারনাথে যে শুধুমাত্র সারনাথ স্তূপ আছে তা কিন্তু নয়। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন সরকার বিভিন্ন রকমের মন্দির তৈরি করে রেখেছে। এই যে মন্দিরটা দেখছেন, এটা একটা চৈনিক মন্দির, মানে চীনের সরকার এই মন্দিরটা তৈরি করেছে। ভারতের সাথে বৈদেশিক সম্পর্ক ভালো আছে এরকম বিভিন্ন দেশের এখানে মন্দির আছে, মানে শৈল্পিক আদান প্রদানের জন্য এরকম মন্দির করা হয়েছে আর কি। তো আমরা এখানে বসে অনেকক্ষণ ছবি টবি তুললাম, আর এইভাবেই আমাদের টাইমটা কিন্তু চলে গেল। ফলে আমরা সারনাথ যে স্তূপটা আছে সেখানে আর যেতে পারলাম না। আমাদের এটা মস্ত বড় ভুল হয়েছে। এবার আসি কেন আমাদের এই ভুলটা হলো সেটা নিয়ে। অ্যাকচুয়ালি আমরা সারনাথে একজন গাইড নিয়েছিলাম। সেই গাইড আসলে গাইড নন, তিনি হচ্ছেন বিভিন্ন যে বেনারসি শাড়ির দোকানগুলো আছে তাদের এজেন্ট। তার প্রধান কাজ হচ্ছে একটু এদিক ওদিক ঘুরিয়ে
আপনাকে বেনারসি শাড়ির দোকানে ঢোকানো। সেখানে আপনি শাড়ি কিনবেন আর তার পার্সেন্টেজ চলে আসবে। এই রকম কিন্তু ওখানে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে। তো এটা একটা স্ক্যাম। সেটা থেকে বাঁচবার উপায় আপনাকেই খুঁজতে হবে। তাহলে আজকের ভিডিওটা রাবড়ি খেতে খেতে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।